আমরা যদি গত 15 বছরে ভারতের ভূ রাজনীতি দেখি, আমরা দেখব যে ডেফিনেটলি তার সাথে চীনের একটা সিরিয়াস টেনশন আছে। তো কিন্তু সেই টেনশনে চীনের সাথে ভারতের যতগুলো বর্ডার, সেই বর্ডারগুলোতে আসলে ভারত খুব একটা সুবিধা করতে পারেনি চীনের সাথে। আবার যেই দেশগুলো নিয়ে একটা টেনশন, সেখানে আমি যদি বলি শ্রীলঙ্কার এক্সাম্পল, শ্রীলঙ্কা এখন বলা যায় যে পুরাপুরি চায়নার উপরে ডিপেন্ডেন্ট। আমরা যদি মালদ্বীপ বলি, যেটা সাধারণভাবে ধরেই নেওয়া যায় যে সেটাতে ভারতের একটা অনেক বছর ধরে একটা ওনারশিপ ছিল, অন্তত ইনট্যাঞ্জেবল ওনারশিপ ছিল, সেখানে মালদ্বীপ এখন মানে ভারত থেকে অনেক দূরে। আমি যদি নেপালের কথা বলি, যেটা অবভিয়াস ভারতের একটা সর্ট অফ তার দেশের বাইরে একটা টেরিটরি হওয়ার কথা, নেপালও এখন খুবই ভারত বিমুখ। এবং বাংলাদেশে আমরা যদি দেখি যে বাংলাদেশে 2002 সালে আপনার যতটুকু ভারতীয় সমর্থন ছিল, বা 2008 সালেও ইভেন যতটুকু সমর্থন ছিল, যত সময় গেছে তার সাথে থেকে 2023 সালে সাধারণ মানুষের মধ্যে ভারত বিমুখতা কিন্তু অনেক বাড়ছে। এবং তারই একটা মানে ফলশ্রুতিতে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার বলি অথবা বর্তমান সরকারকে আপনি যেই টার্মই দিই না কেন, এই গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের একটা প্রত্যাশার জায়গা হচ্ছে কি যে ভারত বিমুখতা। তারা প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট চাচ্ছে না। তারা চাচ্ছে যে, তারা মনে করে যে ভারত আসলে আমাদের জন্য খুব মানে ফ্রেন্ডলি, কি বলবো, অ্যালাই হচ্ছে না বা হইতে পারতেছে না। যদিও এটা কিন্তু দুই রাষ্ট্রের জন্যই কি বলবো উপযোগী ছিল। নেপালের জন্য ইন্ডিয়ার সাথে পজিটিভ অ্যালায়েন্সটা দুই পক্ষের জন্যই ভালো ছিল। ওয়াই ইজ ইট হ্যাপেনিং? মানে পিওরলি মানে জিওপলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ভারত কোন বড় মার্কারটা মিস করতেছে? আপনি বললেন, কিন্তু আমি ঠিক 100% মেনে নিব না যে বাংলাদেশের মানুষ এখন ভারত বিরোধী। এটা ঠিক যে এখন যারা রাজনীতিতে সক্রিয় বেশি, তাদের মধ্যে ওরকম একটা ভারত বিরোধিতা দেখা যাচ্ছে। এবং এইটা প্রধানত হয়েছে যেহেতু ভারতেও আপনার এরকম উস্কানিমূলক অনেক কিছু ওরা করছে। ভারতেও যে এখন এই মুহূর্তে যে একটা বাংলাদেশ বিরোধিতা দেখতে পাচ্ছেন, আমি মনে করি এইটাও 1 নাম্বার খুবই সাময়িক। 2 নাম্বার এইটাও ভারতে সরকার তো বটেই, এবং সরকার সমর্থিত কিছু রাজনৈতিক গোষ্ঠী বা রাজনৈতিক দল, তারাই এই বিরোধিতাটা করছে, এবং সেটা হয়তো মিডিয়াতে কিছুটা রিফ্লেক্টেড হচ্ছে। বাট ওই যে বললাম যে ভারতে ইউ হ্যাভ এ কনস্টিটুয়েন্সি, হ্যাঁ, সেইখানের বহু লোক আছে যারা বাংলাদেশের সঙ্গে দিনে দিনে প্রতিদিন উঠা বসা করে অভ্যস্ত। তাদের রুটি রুজি জীবিকা বাংলাদেশিদের সঙ্গে সম্পর্কিত ছিল। আমার মনে হয় না তারা সেখানে সেইভাবে বাংলাদেশ বিরোধী কোনো অবস্থান নিয়েছে। হ্যাঁ, কেউ কেউ নিতে পারে, যখন একটা প্রোপাগান্ডা চলে আমারও একসময় খারাপ লাগতে পারে, কারণ এই প্রোপাগান্ডা শুনে শুনে আমি একরকম মনোভাব আমার তৈরি হয়ে যেতে পারে। কিন্তু আপনি আরেকটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন যে তা ঠিক না। বাংলাদেশের মানুষও যে আমরা যদি বলি যে অত বেশি ভারত বিরোধী হয়ে গেছে এখন এই মুহূর্তে, হয়তো না। আর যদি হয়েও থাকে সেটাও খুব সাময়িক। জিওপলিটিক্যালি এটা কি ধরেন একটা ইন্ডিয়ার সর্ট অফ একটা আনওয়ান্টেড কনসিকুয়েন্স না, যখন সে তার নেবারিং এতগুলো দেশে তার যে ঠিক আছে, আপনি যেগুলি বললেন, তো আমি দেখি যে মালদ্বীপ, হ্যাঁ এটা ট্রু যে মালদ্বীপে এখন যে সরকার, সেই সরকার ভারতের চাইতে চীনকে তাদের উপযোগী বন্ধু মনে করছে। শ্রীলঙ্কার ক্ষেত্রে ঠিক তা না। মাঝখানে একটা সময় ছিল যে চীন সেখানে অনেকখানি আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করেছে। এই মুহূর্তে ঠিক সেরকম না, কিন্তু ভারতের সঙ্গে শ্রীলঙ্কার একটা টানাপোড়েন আগেও ছিল, কিন্তু সেটাকে অত বড় করে না দেখলেও চলে। নেপালের সঙ্গে মাঝে মাঝে টানাপোড়েন চলে। আমি নেপাল যতবার ভিজিট করেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে একটা ভারত বিরোধী মনোভাব দেখতে পেয়েছি। কিন্তু একই সঙ্গে যেহেতু নেপাল আপনার ভারত পরিবেষ্টিত এবং একটা ল্যান্ডলক কান্ট্রি, সুতরাং তাদের সাইকিতে কিছুটা ভারতের প্রতি নির্ভরশীলতাও তো আছে। ভুটানে ভারতের প্রতি নির্ভরশীলতা অনেক বেশি, কিন্তু একই সঙ্গে সেখানেও কিন্তু ভারত বিদ্বেষী কিছু কিছু মনোভাব রয়ে গেছে। এটা সব জায়গাতেই থাকে। আপনি তো বললে হয়তো বিশ্বাস করবেন না, পাকিস্তানেও আপনার ব্যবসায়ী যারা, তারা অনেকেই চায় যে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি হোক, কারণ তারা মনে করে যে ভারত একটা বিশাল বাজার এবং পাকিস্তানের অনেক পণ্য আছে যেগুলো তারা ভারতে বিক্রি করতে পারবে। তার জন্য তারা চায় যে ভারতের সঙ্গে তাদের সুসম্পর্ক প্রতিষ্ঠিত হোক, ব্যবসায়িক সম্পর্কটা অন্তত থাকুক। তো রাজনৈতিক সম্পর্কটা রাজনৈতিক কারণে সামহাও ভালো না হওয়ার কারণে এই সুযোগটা হয়তো তাদের আসেনি। কিন্তু যার সঙ্গে যেরকম সম্পর্কই থাকুক, এগুলো তো সময় সময় বদলায়। যখন রাজা বদলায় তখন রাজনীতিও বদলে যায় আর কি। বাংলাদেশেও এটা চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ আমি দেখি না, যেটা ভারতেও দেখি না। বাট এটা সত্য যে এই মুহূর্তে উভয় দেশে আমাদের মধ্যে একটা বৈরিতা কাজ করছে। সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা।
জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম 10 বছরের মধ্যে 32% ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার যারা বিয়ে করছে তারা 10 বছরের মধ্যেই তার 57% মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি, যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে। আপনি যদি প্রবাসী হন অথবা আপনি যদি বাংলাদেশি এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন, চেক আউট পালকি। এই বৈরিতার ক্ষেত্রে কমানোর ক্ষেত্রে বাংলাদেশের ধরেন ভূমিকা কি হইতে পারে বা বাংলাদেশ কি করতে পারে? বিকজ ভারত একটা অনেক বড় রাষ্ট্র এবং বাংলাদেশে 18 কোটি মানুষ বা মতান্তরে 20 কোটি মানুষ। আপনার মনে করেন ভারত যখন উস্কানি দেয় তখন বাংলাদেশেরও মানুষ অনেক রকম উস্কানি দেয় এবং দুটাকে নেগেটিভলি কমপ্লিমেন্ট করে। আইডিয়ালি আমরা ডেফিনেটলি মিত্রতা চাই, কিন্তু আপনি যদি দেখেন যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন রকম, যেমন ওরা অখণ্ড ভারতের কথা বলছে, এইবার আমাদের দেশে অনেকে বলছে যে না, বাংলা ওর ম্যাপও অনেক বড় হওয়া উচিত, যেটা আবার ভারতকে ট্রিগার করে অ্যান্ড সো অন। আবার আমরা যদি দেখি যে আমাদের দেশে ওই দেশে যেমন আপনার মানে হিন্দুত্ববাদের একটা মধ্যে কিছু একটা গোষ্ঠীর মধ্যে আমরা কিছু উগ্রতা দেখতে পাই। আবার বাংলাদেশেও কিছু জায়গায় আমরা দেখতে পাই মনে হচ্ছে যেন তারা মানে যদি ভারত বাংলাদেশের যুদ্ধ শুরু হয় তারা হয়তো সবার আগে পালাই যাবে, কিন্তু তারাই আবার মানে যুদ্ধের মতো একটা উস্কানিমূলক কথাবার্তা বলা শুরু করতেছে। কিছু বুঝুক আর না বুঝুক মুঘল ইতিহাসকে সামনে তুলে এনে কি যেন একটা ফ্যান্টাসাইজ করার চেষ্টা করতে, যে ফ্যান্টাসির আসলে কোনো আগামাথা নাই। সো এই ক্ষেত্রে বাংলাদেশের জায়গা থেকে কিভাবে এটার মানে সর্ট অফ ভারতের সাথে টেনশনটাকে কমানো যায় বা কমানোর জন্য কি করা যায় বা বাংলাদেশ কি করতে পারে? সাধারণভাবে আপনার ধরেন যে জাতি যত বেশি শ্রম দেয় সে জাতি তত বেশি সমৃদ্ধ হয়, তাদের সমৃদ্ধি নিয়ে আসে। আমি মনে করি যে মানুষের আর্থিক সমৃদ্ধি যত ঘটে তত তার অন্যান্য ফ্যাকাল্টিগুলো ডেভেলপ করে মানুষ হিসেবে এবং সাংস্কৃতিকভাবে, তখন তারা তত বেশি সমৃদ্ধ হওয়ার সুযোগ পায় এবং সমৃদ্ধ হয়। এবং তখন এই যে কিছু মানবিক গুণাবলী যেগুলো আমরা দেখতে চাই, সেই গুণাবলীগুলো তখন অনেক বেশি বিকশিত হয়। তার মানে হলো আপনি যে বলছেন যে উস্কানি যখন দেয়া হয় এক পক্ষ থেকে, তখন আরেক পক্ষও সেই উস্কানির শিকার হয় এবং এই পাল্টাপাল্টির কারণে দেখা যায় যে আপনার তিল থেকে তাল হয়ে যাচ্ছে। তো সেগুলো এই মুহূর্তে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ, ভারতও একটা উন্নয়নশীল দেশ, সম্ভবত সেজন্য আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয় আর কি, সেটা আমরা পারি না। তো এইটা বাংলাদেশ গ্র্যাজুয়ালি যখন একটু সমৃদ্ধ দেশ হবে, আমরা চিন্তা চেতনাতেও তখন সমৃদ্ধ হতে পারবো। তখন হয়তো এই ধরনের উস্কানিতে, সেটা ধর্মীয় উস্কানি হতে পারে, যে কোনো ধরনের সাংস্কৃতিক উস্কানি হতে পারে, ভাষা নিয়ে হতে পারে, গায়ের রং নিয়ে হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, তো সেগুলো থেকে আমরা তখন হয়তো মুক্ত হতে পারবো। কিন্তু এটা ধরেন খুবই অ্যাবস্ট্রাক্ট কথা। ভিন্নভাবে যদি বলি, যেটা আপনি জিও পলিটিক্সের কথা বলছেন, আমি দুঃখিত যে এতক্ষণ পর্যন্ত ওই বিষয়ে আসি নাই। ভারত তো আমি আগে একবার বললাম যে এটা 7th লার্জেস্ট কান্ট্রি। হ্যাঁ, বাংলাদেশ আপনার 1.5 লাখ স্কোয়ার কিলোমিটারের মতো একটা দেশ, 1.5 লাখের কম। সেখানে ভারত 32 লাখ স্কোয়ার কিলোমিটারের চাইতেও বড় সাইজে। তো দেখেন বাংলাদেশের চাইতে 20 গুণ, 18 গুণ এরকম একটা দেশ। সো জিওগ্রাফিক্যালি ভারতের তো একটা অ্যাডভান্টেজ আছেই ভিজাভি বাংলাদেশ, ইফ ইউ কনসিডার দ্য সাইজ। আর বাংলাদেশের আপনার অলমোস্ট 3 দিকেই আমরা ভারত দ্বারা পরিবেষ্টিত। একদিকে অল্প একটু আছে আমাদের হলো মিয়ানমারের সঙ্গে সংযোগ। আবার মিয়ানমারের সঙ্গে যে সংযোগটা আছে সেটা আবার পার্বত্য এলাকা, উভয় সাইডে। আমাদের দিকেও ওটা পাহাড়ি, ওদের দিকেও পাহাড়ি, ওদের দিকে আরও ভয়ঙ্কর পাহাড়ি এটা। যে কারণে আমাদের মধ্যে ওই বর্ডার দিয়ে কমিউনিকেশনটা খুবই হিস্টোরিক্যালি খুব অল্প আর কি। ইন্ডিয়ার সঙ্গে যেহেতু মোটামুটি প্লেইন ল্যান্ড এক, আর 2 হলো যেহেতু কলকাতা একটা সময় গ্রেটার বেঙ্গলের ক্যাপিটাল ছিল, সেই কারণে আমাদের একটা কলকাতামুখী যাওয়ার একটা প্রবণতা ছিল, বহু আগে থেকে হিস্টোরিক্যালি ছিল। সেইভাবে আপনার এদিকে আমাদের একটা ভারতের সঙ্গে একটা যোগাযোগ সহজেই তৈরি হয়েছে। উল্টো দিকে ভারতের আপনার অনেকগুলো দেশ, যেহেতু সাইজে বড় দেশ, অনেকগুলো দেশের সঙ্গে তার বর্ডার। এক হলো আমাদের খুবই ছোট বে অফ বেঙ্গলের অল্প একটু অংশ আমরা পেয়েছি, তাও সেটা আপনার সেই সমুদ্র সীমার ডিমার্কেশনের পরে একটা ন্যারো হয়ে গেছে। কিন্তু ভারতের সেটা অনেকখানি ওয়াইড, তারা ভারত মহাসাগর পেয়েছে এবং একই সঙ্গে তাদের পাকিস্তানের সঙ্গে বর্ডার আছে, ভুটানও বাংলাদেশের মতো পরিবেষ্টিত, নেপালও পরিবেষ্টিত, চীনের সঙ্গে তাদের বর্ডার আছে,
বাংলাদেশের সঙ্গে তো আছেই, শ্রীলঙ্কার সঙ্গেও ইন এ সেন্স বলতে পারি বর্ডার আছে। এমনকি যদি আপনি তাদের দ্বীপ আন্দামান নিকোবর কনসিডার করেন, তাহলে থাইল্যান্ডের সঙ্গেও তাদের একটা প্রক্সিমিটি আছে। সো ইটস এ হিউজ কান্ট্রি, তার বহুদিকে তার মুখ আছে। সুতরাং জিওগ্রাফিক্যালি ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ আছে, কিন্তু বাংলাদেশের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। যদি আমরা ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার না করি তাহলে এটা ইন্ডিপেন্ডেন্টলি বলতে পারি যে আমাদের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। ক্যারেক্টারিস্টিক্সটা কি? সেটা হলো ইন্ডিয়ার আপনার 24টা স্টেটের মধ্যে 7টা স্টেট বাংলাদেশের উত্তরে এবং পূর্বে। সো ইন্ডিয়ার যে মেইন ল্যান্ডটা, সেই মেইন ল্যান্ডের থেকে ওই 7টা স্টেট এ লিটল ডিফারেন্ট, একটু অফ সাইডে পড়ে গেছে, মানে বাংলাদেশটা মাঝামাঝি জায়গায় পড়ে গেছে। যদিও উপরে হিমালয় রেঞ্জের কারণে আপনার ওইদিকে এক্সেস একেবারে নাই আমাদের উত্তর দিকে, আমাদের মানে ধরেন ইন্ডিয়ারও উত্তর দিকে, নেপালের উত্তর দিকে, কিন্তু এরিয়াল ডিস্টেন্স যদি কনসিডার করি তাহলে আমাদের থেকে চায়নার দূরত্ব খুব বেশি না। তো যদি ধরে নিই যে ভবিষ্যতে চায়না এবং ইন্ডিয়া এই দুটো দেশ বিশ্বের প্রধান দুটো কেন্দ্র হবে, লোকসংখ্যা অনুযায়ী তো বটেই, ইকোনমির ভলিউম অনুযায়ীও বটে, এবং অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ, তো তাহলে বাংলাদেশ কিন্তু মাঝামাঝি একটা জায়গায় অবস্থান করছে, বাংলাদেশ, মিয়ানমার, এরকম আর কিছু কান্ট্রি, যার সঙ্গে আপনার কিছুটা কমিউনিকেশন চায়নারও হওয়ার সুযোগ আছে, কিছুটা কমিউনিকেশন ইন্ডিয়ার সঙ্গে হওয়ারও সুযোগ আছে। তো সেই বিবেচনা করলে বাংলাদেশের একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স তৈরি হয়। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।